গুরুত্বপূর্ণ খবর, এসআইআর এ রাজ্যে এক্সট্রাঅর্ডিনারি পরিস্থিতি। মমতার সওয়ালকেই মান্যতা সুপ্রিম কোর্টে। নথি যাচাই করতে জুডিশিয়াল অফিসার নিয়োগ, হাইকোর্টকে অফিসার নিয়োগ করতে বলল সুপ্রিম কোর্ট। আর কি নির্দেশ? মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকেই মান্যতা সুপ্রিম কোর্টের। অর্ণব রয়েছে আমার সঙ্গে সরাসরি, মৈত্রেয়ী রয়েছে। মৈত্রেয়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়ালকেই মান্যতা সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টে ঠিক কি নির্দেশ? দেখো, একেবারেই এর আগে পর্যন্ত কমিশনের তরফ থেকে যেটা দেখা যাচ্ছিল যে কমিশনের নির্দেশই বা কমিশন যেটা করছে সেটা সবটাই ঠিক, সেটা যে একেবারেই ঠিক নয় সেটা আজকে সর্বোচ্চ আদালতের নির্দেশে কার্যত স্পষ্ট হয়ে গেল। দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে যে পরিস্থিতি, যে অভিযোগ এবং পাল্টা অভিযোগ তৈরি হচ্ছে, তাতে দুই সাংবিধানিক প্রতিষ্ঠানের মধ্যে ট্রাস্ট ডেফিসিট তৈরি হয়েছে এবং যা একটি অভূতপূর্ব পরিস্থিতি তৈরি করেছে এমন উল্লেখ করতে শোনা গেল আজকে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তকে। এবং সেখানে দাঁড়িয়েই সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হলো যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হলো জুডিশিয়াল অফিসার নিয়োগের জন্য। এবং নোটিশের ক্ষেত্রে অর্থাৎ এসআইআর এর যে সমস্ত জটিলতার জায়গা রয়েছে, যে সমস্ত কোয়ারিজ এবং অবজেকশনস রয়েছে, যার ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে, সেই সমস্ত কাজ এবার জুডিশিয়াল অফিসাররা করবেন। অর্থাৎ এতক্ষণ যে আজকের যে প্রায় 1 ঘন্টার শুনানি হয়, সেখানে বারবার করে যেটা প্রশ্ন তোলা হচ্ছিল কমিশনের তরফ থেকে যে কোয়াসি জুডিশিয়াল অফিসার দিচ্ছে না রাজ্য সরকার এবং তাদের যে যোগ্যতামান হওয়া উচিত সেই যোগ্যতামানের আধিকারিক দেওয়া হচ্ছে না। রাজ্য যদিও সেই দাবিকে অস্বীকার করে এবং তাদের বক্তব্য যে তাদের ক্ষমতায় যা যা রয়েছে এবং যে সমস্ত আধিকারিকরা এক পার সেই পর্যায়ে রয়েছে তাদেরকেই দেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে। কিন্তু এবার আর কোনো আধিকারিক পর্যায়ে নয়, কেন্দ্র বা রাজ্য কোনো আধিকারিক পর্যায়ে নয়, কোয়াসি জুডিশিয়াল অফিসার নয়, এবার একেবারে জুডিশিয়াল অফিসাররা রাজ্যের এই এসআইআর নিয়ে বাকি যে জটিলতা রয়েছে অর্থাৎ যে ভেরিফিকেশনের যে পরবর্তী পদক্ষেপ রয়েছে সেটা তারা করবেন। এই কাজের জন্য সমস্ত জুডিশিয়াল অফিসারদেরকে নিয়োগ করতে বলা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গেই অবসরপ্রাপ্ত জুডিশিয়াল অফিসাররা, যারা দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল অফিসার রয়েছেন, যারা দায়িত্ববান অফিসার রয়েছেন, তাদেরকেও নিয়োগ করা যাবে। তাদেরকে এই জটিলতার সমাধান করতে হবে। এবং মিনওয়াইল 28 তারিখ একটি তালিকা জাতীয় নির্বাচন কমিশন প্রকাশ করতে পারবে। যদিও সেই তালিকা চূড়ান্ত ভোটার তালিকা হবে না, সেটা জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। এরপরেও যাদের যাদের নাম একে একে ক্লিয়ার করতে থাকবে এই জুডিশিয়াল অফিসারেরা, তাদের নামগুলো একটি সাপ্লিমেন্টারি লিস্টে যুক্ত হবে। মার্চের প্রথম সপ্তাহে সর্বোচ্চ আদালতে ফের বাংলার এসআইআর মামলার শুনানি হবে বলে আজকে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। বেশ মৈত্রী, মুখ্যমন্ত্রীর সওয়ালকে মান্যতা দিয়েই মানুষের অধিকার রক্ষায় জুডিশিয়াল অফিসার নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের, মন্তব্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এটা একটা ঐতিহাসিক ডিসিশন। পশ্চিমবাংলার মানুষ যাতে ভোট দিতে পারে, যারা অ্যাকচুয়াল ভোটার, তার জন্য সুপ্রিম কোর্ট আজকের এই অর্ডারটা দিয়েছে। সুপ্রিম কোর্ট আজকে রিকগনাইজ করেছে যে গভর্নমেন্ট ইলেক্টেড যে একটা স্টেট গভর্নমেন্ট রয়েছে, সেই স্টেট গভর্নমেন্টের সঙ্গে চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার একটা বিরাট বড় ডিসপিউট তৈরি হয়ে গেছে এবং সেই ডিসপিউটটাকে মেটানোর জন্য, মানুষের অধিকার দেওয়ার জন্য জুডিশিয়াল অফিসার 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করতে হবে। আর যদি কেউ যেগুলো বাকি থাকবে সেগুলো একটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বার করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে, অভিষেক বলেছে, আমরাও চেষ্টা করেছি, সবাইকার মান্যতা পেয়েছে। এতদিন নির্বাচন কমিশন ভাবতো তারাই শেষ কথা, সেই মানসিকতা শেষ হলো। সুপ্রিম নির্দেশের পর কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের ইলেকটোরাল রিফর্মসের আজকে ইতিহাস তৈরি হলো। এই যে চিফ ইলেকশন কমিশনার ভাবতো তিনিই সব, তিনি ছাড়া কিছু হবে না, আজকে তা শেষ। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যে চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন, যে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। অতএব ফাইনাল ডিসিশন উইল বি টেকেন বাই দি জুডিশিয়াল অফিসার্স, যাদেরকে আজকে সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে দিয়ে দিল। সুপ্রিম কোর্ট কথাও বলেছে ভারতবর্ষের সংবিধানের মানুষের অধিকার হচ্ছে সবচেয়ে বড় অধিকার এবং যত ডকুমেন্ট আছে যেগুলো আপলোড দিয়েছে আপলোডও হয়নি, সেই ডকুমেন্টকেও এক্সামিন করতে হবে। ডিজিকে বলেছে যে ল অ্যান্ড অর্ডার যা আছে যাতে মেনটেন হয়, সেই ল অ্যান্ড অর্ডার দেখতে। প্রতিটি এসপি কে বলেছে এই যে এক্সারসাইজটা যখন হবে তখন এসপি তার পুলিশ ফোর্স নিয়ে যা যা হেল্প করার করতে হবে। স্টেট গভর্নমেন্টকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার দিতে হবে। নির্বাচন কমিশনের উপর কার্যত অনাস্থা প্রকাশ সুপ্রিম কোর্টে, কমিশনকে তোপ তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী।
কার্যত নির্বাচন কমিশনের উপর অনাস্থা জ্ঞাপন করলো স্বয়ং দেশের সর্বোচ্চ আদালত। জুডিশিয়াল অফিসার দিয়ে ডকুমেন্ট ভেরিফাই করাতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশন যে একতরফা ভাবে এতদিন মাইক্রো অবজারভার ডিপ্লয় করে এই নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছিল, আগের দিনই সেটা খারিজ করেছিল। তারপরেও দাঁড়িয়েও নির্বাচনের কাজে সংযুক্ত নির্বাচন আধিকারিকরা, অর্থাৎ যারা কেন্দ্রের কথায় অঙ্গুলি হলে কাজ করতে বাধ্য হচ্ছে এবং যাদেরকে ব্যবহার করে, এর আগে আমরা দেখেছি অভিষেক ব্যানার্জি সেই চ্যাট পাস করেছেন যেখানে পরিষ্কার বলা হচ্ছে যে কিভাবে ভোটারদের নাম বাদ দিতে হবে। এই ঘটনার প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আজকে এই পর্যবেক্ষণ বুঝিয়ে দিল যে নির্বাচন কমিশন আসলে ভোট চুরি প্রমাণ করে দিল। এই পর্যবেক্ষণ যে নির্বাচন কমিশনকে ব্যবহার করে ভোট চুরি করার জন্য এই গোটা নীল নকশাটা সুপ্রিম কোর্ট কার্যত খারিজ করে দিল। শুধু তাই নয়, সপাতে গালে থাপ্পড় মারা যাকে বলে, এবং মমতা ব্যানার্জি যে সওয়াল করেছিলেন সুপ্রিম কোর্টে সেই সওয়ালকে মান্যতা দিল আজকে খোদ দেশের আদালত। রাজ্য সরকারের অসহযোগিতার জেরেই লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাট হয়েছে, তোপ অগ্নিমিত্রা বলে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জির সরকারের অসহযোগিতার জন্যই তো হয়েছে। আজকে তো আরো 11টা রাজ্যে হচ্ছে, তামিলনাড়ু, কেরালাও রয়েছে যেটা তো বিজেপি সরকার নয়। প্রায় 60 লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে। তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে ভিন্ডিকটিভ অ্যাটিটিউড করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে, সেটা যে একেবারেই নয় এটা প্রমাণ হয়ে গেল। এবং প্রথম থেকে যদি এই সরকার সহযোগিতা করত তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে, পিছিয়ে যেতে হচ্ছে। এদিকে আজ ফের কমিশনের সামনে সেখানে বিএলওদের বিক্ষোভ। মালদার সুজাপুরে বিএলওদের প্রতিবাদ বিক্ষোভ, এবং যে ছবি নতুন নয়, এর আগেও দেখেছি। আর আজকে যে ছবি দেখাচ্ছি আপনাদের মালদার সুজাপুরের ছবি, বিএলও মৃত্যুর প্রতিবাদ, কমিশনের দফতর ঘেরাও করে বিক্ষোভ বিএলওদের একাংশে। বিক্ষোভ আটকাতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয় বিএলওদের। এবার জ্ঞানেশের বিরুদ্ধে থানায় শওকত, মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে থানায় অভিযোগ। কি অভিযোগ, কি কারণে এবার থানায় শওকত মোল্লা, জানার চেষ্টা করব। অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, দেখো আজকে সকালবেলায় হচ্ছে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, তিনি কিন্তু তার এলাকার বেশ কয়েকজন মানুষকে নিয়ে হচ্ছে ক্যানিং 2 নম্বরের জীবনতলা থানায় একটি অভিযোগ দায়ের করে। তিনি দাবি করছেন যে এই যে ক্যানিং 2 নম্বর ব্লকে যেসব বৈধ ভোটার হওয়া সত্ত্বেও তাদের 2002 সালে নাম ছিল এবং তার পূর্বপুরুষদেরও কিন্তু ভোটার লিস্টে নাম ছিল। এসআইআর প্রক্রিয়ায় বারবার ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাওয়া নিয়ে তারা কিন্তু আজকে জীবনতলা থানায় একটি জাতীয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের হচ্ছে ভিত্তিতে জীবনতলা থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি। তবে এই ঘটনায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা কিন্তু জাতীয় নির্বাচন কমিশনারকে কিন্তু একটা ক্ষোভ দেখিয়েছেন এবং তিনি জানিয়েছেন বারবার করে যেভাবে একজন নির্বাচন কমিশনার যে সব মানুষের নাম বাদ দিচ্ছে এবং বারবার তাদের হেয়ারিংয়ে ডাকা হচ্ছে, সেই সব নিয়ে কিন্তু বারবার তিনি কিন্তু একটা ক্ষোভ দেখাচ্ছেন। কারণ যাদের পূর্বপুরুষ এই হচ্ছে ভারতবর্ষে জন্ম এবং তাদের কিন্তু বৈধ ভোটার কার্ড থাকে এবং 2002 সালে তাদের ভোটার লিস্টে নাম ছিল, তাদের কেন বারবার করে নাম কেটে বাদ দেওয়া হচ্ছে, তাই নিয়ে কিন্তু তিনি একটি কটাক্ষ করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। বেশ, আমি আমার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার যারা ভোটার আছে, নাগরিক আছে, তাদেরকে নিয়ে আজকে গণেশ কুমার নামে এফআইআর করলাম। এই ধরনের বিজেপি দালালতি করে কোন ইলেকশন কমিশন এই সর্বপ্রথম আমরা এই ভারতবর্ষের মাটিতে দেখলাম, এই বাংলার মাটিতে দেখলাম। সংখ্যালঘুদের ভোট কেটে বিজেপির হাতটাকে শক্তিশালী করার যে চক্রান্ত গণেশ কুমার করছে, আমি মনে করি এই চক্রান্ত বাংলার মানুষ তাকে সফল হতে দেবে না। আমি গণেশ কুমারকে এটাই বলবো যে মানুষের তাদের নাগরিকত্ব নিয়ে, মানুষের ভোটাধিকার নিয়ে আপনি ছিনিমিনি খেলা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। হাইকোর্টের নির্দেশে অ্যাকাউন্টে ঢুকলো লক্ষ্মীর ভান্ডারের টাকা। 6 মাস বন্ধ ছিল এমনটাই অভিযোগ। 20টি অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলো হাইকোর্টের নির্দেশে। এ বিষয়ে ডিটেল জানাবে অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, পূর্ব মেদিনীপুর ময়না বিধানসভার বাগচা গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েত 7,020 জনের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকলো। অবশেষে অগস্ট মাস থেকে যে লক্ষ্মীর ভান্ডারের টাকা বন্ধ ছিল
কলকাতা হাইকোর্টে স্থানীয় পঞ্চায়েত সদস্য তিনি মামলা করেন। জনস্বার্থ মামলার প্রেক্ষিতে 29শে জানুয়ারি প্রধান বিচারপতি সুদয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ জারি করেন এবং কেন টাকা ঢুকছে না সেই সংক্রান্ত রিপোর্টও তলব করেন। এবং প্রধান বিচারপতির এই পর্যবেক্ষণ 29শে জানুয়ারি ছিল যে টাকা অর্থাৎ লক্ষ্মীর ভাগ কিন্তু এই মামলা বিচারাধীন আছে বলে সেটা বন্ধ থাকবে, তা যেন না হয়। শেষমেশ ফেব্রুয়ারি মাসে এই 7,020 জনের মহিলার অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে। যারা মামলাকারী প্রাথমিকভাবে তারা খুশি, হাইকোর্টে মামলার পর তাদের ভান্ডারে টাকা ঢোকানো। তবে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই কমাসে যে টাকা ঢুকেনি, কেন ঢুকলো না, তার কোনো সমস্যা হয়েছিল কিনা বা প্রশাসনিক তরফে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা ওই টাকা ঢোকানোর ব্যাপারে রাজ্যের রিপোর্ট তলব করা হয়েছে 7 দিনের মধ্যে। মামলাটি 3 সপ্তাহ পর শুনানিতে আসবে। বেশ, এদিকে জাল পাসপোর্ট তদন্তে গ্রেফতার 5 আফগান। কোথা থেকে গ্রেফতার করা হলো? মধ্যপ্রদেশ এবং কলকাতা পুলিশের এটিএস এর যৌথ অভিযান। কিন্তু কোথা থেকে গ্রেফতার, কিভাবে জড়িত এই জাল পাসপোর্ট কাণ্ডে তারা, জানার চেষ্টা করবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, বেনিয়াপুকুর থেকে 4 জন আফগান নাগরিক এবং ভবানীপুর থেকে 1 জন আফগান নাগরিক, এই 5 জনকে গ্রেফতার করেছে মধ্যপ্রদেশ পুলিশের এটিএস অর্থাৎ সন্ত্রাস দমন শাখা তরফে গ্রেফতার করা হয়েছে এবং সহযোগিতা করেছে কলকাতা পুলিশ। এবং জানিয়ে রাখবো, মধ্যপ্রদেশ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, গত বছর জব্বলপুরে এই জাল পাসপোর্ট চক্রে একজনকে গ্রেফতার করা হয়েছিল শাহবাজ খান নামে। তাকে জেরা করে এই সমস্ত আফগান নাগরিকদের সন্ধান পাওয়া যায়। মূলত ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গে অবৈধভাবে যে সমস্ত আফগান নাগরিকরা রয়েছেন তাদের অনেকেই ভারতীয় পাসপোর্ট যারা তৈরি করেছেন মধ্যপ্রদেশ থেকে, তাদের কিন্তু সন্ধান ইতিমধ্যে পাওয়া গেছে এবং এই 5 জনকে গ্রেফতার করা আদালতে পেশ করা হয়। তারপর 4 জনকে শিয়ালদা আদালতে পেশ করলে 23 তারিখ পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ দিয়েছে। তোমরা জানিয়ে রাখবো যে এই চক্রের যারা মাথা রয়েছে তারা মূলত মধ্যপ্রদেশে রয়েছে এবং শাহবাজ বলে যাকে গ্রেফতার করা হয়েছে অন্যতম চক্রী বলে মধ্যপ্রদেশের তরফে, মধ্যপ্রদেশ পুলিশের তরফে জানানো হচ্ছে। মূলত এই শাহবাজ 2015 সালে আমাদের দেশে আসে এবং মধ্যপ্রদেশে থাকতো এবং সেখানেই একজনকে বিয়ে করার পর সেখানে সে থাকে এবং সেখানে কিন্তু এই মূলত জাল পাসপোর্ট চক্রের সে জাল বিস্তার করেছিল। আমাদের কিন্তু মধ্যপ্রদেশ পুলিশ এটিএস তরফে জানা যাচ্ছে। বেশ, এবার বরানগরে ব্যবসায়ীকে হুমকির অডিও ফাঁস। অর্পণ দত্তের হুমকি অডিও নিউজ 18 বাংলার হাতে। 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ ওঠে। টেনে হিচড়ে টোটোতে করে তৃণমূল নেতা শঙ্কর রাউতের ক্লাবে নিয়ে গিয়েও ফের মারধর করা হয় বলে অভিযোগ। ব্যবসায়ীর দাবি, শঙ্কর রাউতের প্ররোচনাতেই সদলবলে হামলা চালায় অর্পণ দত্ত। এবার হুমকির অডিও প্রকাশ্যে। বসে আছে, এসো। কোথায় বসে আছে? কোথায় বসে আছে? কোথায় বসে আছে? লোকটা এসছে। আমি তো তোকে সব পাঠিয়ে দিলাম। তো আমাকে পাঠিয়ে কি করবো? আমি তোমায় বললাম কি, তোমায় বললাম তো লোকটা আসবে, তুমি আসবে, একটা বললে ঠিক আছে। লিগ্যাল এগ্রিমেন্ট পেপার আমাদের সই করা আছে। আমি করবোটা কি? আমি বা করবোটা কি? আমি গিয়ে বা কি করবো? আর এখানে আমার কিছু বলার নেই। আমার সাথে হয়েছে নাকি? আমার সাথেও হয়নি। কার সাথে হয়েছে? কাজটা কে করেছে? কোম্পানি করেছে, আমার মিসেস এর কোম্পানি বুঝেছে, সই করেছে। ঠিক আছে, তোমায় ভদ্র হয়ে বললাম আমি বলে এখানে কিচ্ছু করতে পারবো না, কারণ বোনার সঙ্গে আমার মানে কোর্ট পেপারে এগ্রিমেন্ট সই করা আছে। 7 দিন কেটে গেলেও অধরা মূল অভিযুক্ত, আতঙ্কে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। এত গোয়েন্দা বিভাগ, এত কিছু থাকা সত্ত্বেও একটা সামান্য এই অপরাধীকে পুলিশ ধরতে না পারে, সেটা প্রশাসনের গাফিলতি ছাড়া আর কিছুই। আতঙ্কে থাকাটা তো খুবই স্বাভাবিক। রাস্তায় বেরোলে তারা কোনো রকম ভাবে আমার উপর আক্রমণ করতেও পারে। যেদিনকে আপনার উপরে হামলা করা হলো তার আগেও কি আপনাকে হুমকি দেওয়া হয়েছিল? সকাল থেকেই আমার উপর চলছিল। তারপরে তো ওখানে গিয়ে টাকা চাওয়া বা এই সমস্ত ব্যাপারগুলো, আর আমি বারবারই বলেছিলাম যে আমি যেখানে কাজ করছি সেখান থেকে আমি কাজের অর্থ পাই, বাকি আছে। যেটা আমার অভিযোগ সেটা হচ্ছে আমি যেখানে কাজ করছিলাম সেই অ্যাডভোকেটের বিরুদ্ধে যে তিনি আমায় যেগুলো দেননি টাকা পয়সা এবং আমার মালপত্র আটকে রেখেছে, যন্ত্রপাতি আটকে রেখেছে, আমার অন্যান্য সাইটে কাজ করতে অসুবিধে হচ্ছে, তালা মেরে রেখে দিয়েছে, সেই সবগুলো আমাকে তো ওখান থেকে উদ্ধার করতে হবে। ফের মহার্ঘ লড়াই সুপ্রিম কোর্টে। বকেয়া ডিএর 25% চেয়ে মামলা করেছে সরকারি কর্মচারীদের একাংশ। সুপ্রিম রায়ের পরেও 25% বকেয়া ডিএ না মেটানোর অভিযোগ। আদালত অবমাননার মামলা যৌথ সংগ্রামী মঞ্চের। মামলার পথে আরও একটি কর্মচারী সংগঠন। আগামী সপ্তাহেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে শীর্ষ আদালতে।
আসি পরের খবরে। চাকদায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে বঙ্কিম ঘোষ। কামালপুরে বিজেপি বিধায়ককে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিধায়ক ও বিজেপি কর্মীদের। কেন এরকম পরিস্থিতি তৈরি হলো জানার চেষ্টা করব। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি রঞ্জিত। চাকদা বিধানসভা বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষ এদিন তাপলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কামালপুর এলাকায় যে বুথ অভিযান, সেই বুথ এলাকায় তিনি প্রচারে ছুটছিলেন নিজের বিধানসভা এলাকায়। সেই সময় তাকে লক্ষ্য করে তাকে বিক্ষোভ দেখায়, তাকে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, এবং পাল্টা স্লোগান বিজেপি বিধায়ক নিজেও তার সাথে থাকা কর্মী সমর্থক তারাও কিন্তু পাল্টা স্লোগান দেয়। তৃণমূল কংগ্রেস থেকে অভিযোগ তোলা হচ্ছে যে গত 5 বছর তাকে এলাকায় দেখা যায়নি, হঠাৎ করে তার উপস্থিতি, এই নিয়ে কিন্তু তৃণমূল পক্ষ থেকে তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। যদিও বিধায়ক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, ও তার যে দাবি, তার যে অভিযোগ রয়েছে যে তার যে কর্মসূচি তার এলাকা নিজস্ব এলাকায় সেখানে ঢুকতে তাকে বাধা দেওয়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, জানি কিন্তু বাদানুবাদ সৃষ্টি এবং উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়। পরবর্তী সময় পুলিশ আসে ঘটনাস্থলে, পরিস্থিতি সামাল করে। এখনো পর্যন্ত ওই এলাকায় পুলিশ পিকেট রয়েছে, পাশাপাশি পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে। বেশ।